আচ্ছা, এটারই প্রয়োজন ছিল তাহলে। ভালো লাগছে এখন, মনে হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবো। ধন্যবাদ নেতা সাহেব। কিছু সময়ের ব্যবধানে সান্নিধ্য ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। চুলে ব্রাক ব্রাশ করতে করতে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, ডিনার করেছো? করেছি। আপনি করেছেন? হ্যাঁ। আজকে এত লেট হলো কেন আসতে? কাজ ছিল কিছু। শেহরিন খাতায় প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে করতে কপাল কুঞ্চিত করে বলে, বের হয়েছেন সেই সকালে, আসলেন মাত্র। সারাদিন এত কি কাজ থাকে? এত কবিতা আবৃত্তি করলে গলার স্বর নষ্ট হয়ে যাবে না? তোমার মনে হয় আমি শুধু কবিতা আবৃত্তি করি? রাজনৈতিক পার্সনরা এছাড়া তো কোনো কাজ করে না, শুধু ফাঁকা বুলি ছোড়ে। কাজ করে একটা নাম জাহির করে 10টায়। সান্নিধ্য আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে অল্প বিস্তর হাসি বিচরণ করে। সারা দুনিয়ার সামলে এসে তাকে আবার তার ঘরোয়া ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়, যার কাছে তার কাজের কোনো সুনাম তো নেই, উল্টো দুর্নাম চুপচাপ হজম করে নিতে হয়। এই একটা মানুষের কাছে সে পরাজিত সৈনিক। গলা উঁচু করে কথা বলা কঠিনভাবে নিষিদ্ধ। ফোনটা হাতে নিয়ে সে নিচে যাওয়ার জন্য পা বাড়াতে বাড়াতে বলে, এভাবে স্বামীর দুর্নাম গাইতে হয় না ম্যাডাম। স্বামীর নয়, স্বামীর কাজের দুর্নাম গাইছি। কোথায় যাচ্ছেন? নিচে কেন? কাজ আছে একটু। আবারও কাজ? হুম, তুমি তোমার কাজ করো। শেহরিন এক পলক সান্নিধ্যের যাওয়ার পথে তাকিয়ে আবারও মনোযোগ দেয় তার কার্যে। সময়ের দিকে নজর দিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে নিজ জগতে। অনেক অনেক পড়া জমে আছে। এত এত সিলেবাস কিভাবে কভার করবে মাথায় আছে না তার। রাত 11টা সুই সুই। নিস্তব্ধ রাতে ঠান্ডা হাওয়া বইছে ধরণীতে। নিচতলায় মিসেস নাজনীনের রুমের ব্যালকনিতে বসে আছে তিনজন। শাহজাহান সাহেব চোখের চশমা খুলে দু হাতে বুকের সাথে ভাঁজ করে ভারী কণ্ঠে বলেন, কি ব্যাপার সান্নিধ্য, কিছু হয়েছে কি? কিছু হয়নি। তাহলে? কথা আছে তোমাদের সঙ্গে। মিসেস নাজনীন সেলের মুখরেখার নজর বুলায়। বুঝতে চেষ্টা করেন কি নিয়ে কথা বলতে তাদের সমবেত করেছে। তবে সান্নিধ্যের শান্ত অভিব্যক্তি দেখে তার মাথায় সহজে ধরা দেয় না আগাম বার্তা। রেগে থাকলেও তাও বোঝা যায় কিছু একটা ভুল হয়েছে, কিন্তু চুপচাপ শান্তশিষ্ট মনোভাব। কি কথা? সান্নিধ্য মিসেস নাজনীনের দিকে তাকায়, শীতল কণ্ঠে বলে, আম্মা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে শেহরিনকে নিয়ে? সমস্যা কেন হবে? হতেই পারে, যে কোনো কারণে। ভেবে বলো একটু। মিসেস নাজনীনের কপাল সামান্য ভাঁজ হয়ে আসে। অসন্তুষ্ট চিত্তে বলেন, আশ্চর্য, এসব বলার মানে কি সান্নিধ্য? সেহেদিনকে নিয়ে আমার সমস্যা কেন হবে? ওর কি রান্না শেখা বা করাটা কি এখন খুব জরুরি? বাড়ির বউ রান্না শিখবে না? শিখবে, কিন্তু এই সময়টাতে কি খুব জরুরি? কেন? কোনো সমস্যা হচ্ছে কি ওর? বলেছে কি কিছু তোমাকে? ওর হাজার সমস্যা হলেও আমাকে কখনো বলবে না। আমার নিজেরই বুঝে নিতে হবে। শাহজাহান সাহেব কিছুটা বিস্মিত পানে তাকিয়ে বলেন, বলো কি সমস্যা হচ্ছে বৌমার? ওর সামনে ইয়ার ফাইনাল, পড়াশোনার অনেক প্রেশার, এর মাঝে এসব রান্নাবান্না শেখাটা বাড়তি একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। হাত পুড়িয়ে নিচ্ছে বারে বারে, নানান প্রবলেম ফেস করছে। ওহো, সেটা তো আমি জানি না, আমাকে তো পরীক্ষার কথা বলেনি। আর হাত না পুলে রান্না শেখা যায় না, এই সামান্য একটা বিষয় নিয়ে তো হাইপার হওয়ার কোনো দরকার নেই। আমরা নিজেরাও হাত পুড়িয়েই রান্না করে এসেছি এতকাল যাবৎ। সান্নিধ্য স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে যেটা সামান্য আম্মা, সেটা অন্যজনের কাছে কষ্টের। তোমার হয়তো অনেক আগে থেকে অভিজ্ঞতা আছে, তাই হাত পোড়াটা সয়ে গিয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন। ধরতে গেলে কিচেন জগৎটাই নতুন। ওর সহ্য শক্তি তো তোমার সমান হবে না। তোমার দক্ষতার সঙ্গে ওর দক্ষতা তুলনা করাটা ভুল। তো কি চাইছো তুমি? সে রান্না বান্না না করুক? করবে, তবে সেটা আরও অনেক পরে, এক্ষুনি নয়। এত তাড়াতাড়ি বউয়ের হাতে রান্না খাওয়ার শখ আমার নিজেরই যেখানে নেই, সেখানে তোমরা এত তাড়াহুড়ো কেন করছো? তাড়াহুড়ো করছি আমরা? শোনো আম্মা,
রিল্যাক্স হও, পজিটিভ মাইন্ডে আসো, একটু বুঝতে চেষ্টা করো। মেয়েটার মা নেই সেই ছোটবেলা হতে, বাবার কাছে মানুষ হয় না। একটা মেয়ে ঘরোয়া কাজে কতটাই বা দক্ষ হবে, ওর অবস্থানটা একটু চিন্তা করে দেখো। সহজ নয় কিন্তু। এরপরেও সে যথেষ্ট চেষ্টা করছে মানিয়ে নিতে, সংসারের সব কিছু বুঝে নিতে। তোমার তো এগুলো একটু বিবেচনা করা উচিত। আমাকে কেন বলতে হচ্ছে? আমাকে কেন এসব বিষয়ে ইন্টারফেয়ার করতে হচ্ছে? আমার ভুলটা কোথায়? ভুল নয়, তুমি ওকে মন থেকে মেনে নিতে পারছো না জন্য বুঝতে চেষ্টা করছো না। ওর জায়গায় তোমার পছন্দের কেউ থাকলে বিষয়টা অন্যরকম হতো, শিওর। তখন আর আমাকে বোঝাতে আসতে হতো না, তুমি নিজেই বুঝে নিতে। বিষয়টাগুলো খুবই অকওয়ার্ড। নিজের মাতৃত্ব সুলভ ধারাটা বজায় রাখো আম্মা। মায়ের কাছে যে সন্তানের বিভেদ হয় না, এটা কি মানো? মিসেস নাজনীন ছেলের প্রশ্নে গুমোটের স্বরে জবাব দেন। হুম। সানজির নিজেরও কিন্তু মা নেই। ওকে যদি এখন ওর শ্বশুরবাড়ির লোকজন এসব বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করে, তুমি মেনে নিতে পারবে? তুমি যে বিহেভটা অন্য একটা মায়ের সন্তানের সাথে করছো, সেই বিহেভটা যদি অন্য কেউ তোমার সন্তানের সাথে করে, মেনে নিতে পারবে? আমি এজন্যই আমার মেয়েকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়েছি। এক্স্যাক্টলি। এক্ষেত্রে শেহরিনের তো মা নেই, ওকে শেখাবে কে? তুমি নিজে তো বুঝতেই পারছো, মা ছাড়া মেয়েদের এসব কাজ প্রপারলি কেউ শেখাতে পারে না। কেন তাহলে আনজাস্টিফাইড মনোভাবটা নিজের মধ্যে ধরে রেখেছো? সান্নিধ্য ঠিক কথা বলেছে নাজনীন। পুরনো সব কিছু বাদ দাও, ওগুলো আর ধরে রেখো না। মেয়েটা কিন্তু উগ্র নয়, যথেষ্ট শান্ত এবং ভদ্র পরিবারের মেয়ে। ওর শিক্ষা, আদব কায়দা, চাল চলন যথেষ্ট মার্জিত। তুমি শুধু ওকে আদর স্নেহ দিয়ে গড়েও দেখাও, ঠিক তোমার মনের মতো হয়ে উঠবে। মা না হতে পারলেও একজন ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করো আম্মা। তুমি যে শুধু যে তোমাকেই বুঝিয়ে যাচ্ছি এমনটা নয়, আমি তোমার দিকটা ওকে বুঝাবো। তোমাদের দুজনের দিকটা ব্যালেন্সে রাখা আমার দায়িত্ব। দুজনেই সমান গুরুত্বপূর্ণ আমার লাইফে। একপাক্ষিক না হয়ে নিরপেক্ষ হও। একপাক্ষিক কিভাবে হলাম? ভাবির বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তাকে নিয়ে সমালোচনা করার মন মানসিকতাও নেই। তার জন্য ভাইয়াই এনাফ। কিন্তু তোমাকে ঠিক হতে হবে, দুজনের প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। ছেলের একের পর এক কথায় মিসেস নাজনীন চুপচাপ হয়ে শোনে। ধীর কণ্ঠে বলেন, দুদিনেই মাকে প্রশ্নবিদ্ধ করছো? বাবা যেমন তোমার বাবাকে কথা দিয়ে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েই বাসায় এনেছে, আমিও ঠিক শেহরিনের বাবাকে কথা দিয়েছি। বাবা যেমন এখনও তোমাকে একই সম্মান ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমারও কি সেটা পালন করা উচিত নয়? তুমি কি চাও না এই যে এখন যে কথাবার্তা চলছে, এতে বাবা তোমার পক্ষে থাকুক, সাপোর্ট দিক? মিসেস নাজনীন এলোমেলো দৃষ্টি ফেলে। নিরুত্তর হয়ে মাথা নিচু করতেই সান্নিধ্য দীর্ঘশ্বাস ফেলে বলে, মনটাকে একটু প্রশস্ত করো আম্মা। নিজেকে নিয়ে অন্তত সেই ঋণের অবস্থানটা সঠিক বিবেচনা করো। আমি তোমাকেও রান্না করতে বলছি না, দরকার হলে আর 2-4টা হেল্পিং হ্যান্ড রাখো, কোনো সমস্যা নেই। এতটাও খারাপ সময় আসেনি যে হেল্পিং হ্যান্ডের হাতে রান্না খেতে হবে। আমি যতদিন আছি রান্না নিজ হাতেই করব। শাহজাহান সাহেব কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত চাহনি মেলে বলেন, নিজের যখন রান্না করবে তখন বাচ্চা মেয়েটাকে ছাড় দাও। এখনই এত ব্যস্ত হতে হবে না। বিয়ের পর তুমিও কিন্তু বেশ কাঁচা ছেলে রান্নায়। পুরো 1.5 বছর পরে পাকা হয়েছ। ওকেও সেই সময়টা আসতে দাও। দেখবে একদিন আমার ছোট বৌমার রান্না আমি কবজি ডুবিয়ে খাচ্ছি। সান্নিধ্যের দিকে তাকিয়ে শাহজাহান সাহেব ফের স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন, কোনো প্রেশার নেই সান্নিধ্য, তুমি চিন্তা করো না। তোমার ওয়াইফের ভালো মন্দ দিকটা যে তুমি এত ব্যস্ততার মাঝেও খেয়ালে রেখেছ, এই একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। সারা জীবন দায়িত্বটা পালন করে যাবে। আর আমি আমার স্ত্রী ভালো মন্দ দেখছি। রান্নাটা যখন সে করবেই, তার কাজের সুবিধার্থে যেসব ব্যবস্থা নিতে হয় নিব, সমস্যা কি? বোঝার জন্য থ্যাঙ্কস বাবা। সামনে ইয়ার ফাইনাল এক্সাম,
শেষ না হওয়া পর্যন্ত শেরিনকে কিচেনে যেতে বলেছি, আমি মানা করেছি। এক্ষেত্রে কোনো কথা আছে কি? না, কোনো কথা নেই। নাজনীন, তোমার কোনো কথা আছে? না, কোনো কথা নেই। ঠিক আছে। বাবা, তোমাকে সামনে রেখে আমি আজকে একদম ভেঙে সব কথা বললাম। নেক্সট টাইমে কিন্তু এসব নিয়ে আমি মোটেও কথা বলবো না। এগুলো আমার কাজ না। তবে হ্যাঁ, পরিস্থিতি প্রতিকূল দেখলে বা আমার চোখের আড়ালে যদি বিপরীত কিছু হয় আর আমি যদি সেটা জানতে পারি, তাহলে কিন্তু আমি মোটেও চুপ থাকবো না। তোমার মতো আমিও আমার স্ত্রীকে ভালো রাখার বিকল্প পথ খুঁজতে বাধ্য হব। কোনো অনুরোধ কিন্তু আমি তখন গ্রাহ্য করব না। শান্ত হও, শান্ত হও। তোমার আম্মা নিশ্চয়ই বুঝেছেন শেহরিন শুধু ছেলের বউ হবে কেন, আমাদের মেয়েও সে। সানজি, শেহরিন, তিথি সবাই আমাদের মেয়ে। দু মেয়েকে ভালোবাসবো আর এক মেয়েকে ভালোবাসবে না, তাই কখনো হয়? কি বলো নাজনীন? শেহরিনকে পারবে তো নিজের মেয়ে করে নিতে? মিসেস নাজনীন চুপ থেকে আলতো করে মাথা নাড়িয়ে সায় জানায়। ছেলের শেষ কথাটা তার মনে সামান্য ভীত জাগায়। বিকল্প পথ খুঁজবে মানে কি বিকল্প পথ? আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে, আর এসব নিয়ে কথা না বলি। চলো এবার সবাই। মিসেস নাজনীন চলে যেতেই সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। বাবার সাথে হাত মিলিয়ে কর্মদান করে সে। শাহজাহান সাহেব ছেলের পিঠ চাপড়ে আশ্বস্ততার আভাস দিয়ে মৃদু হাসে। এই ছেলের একরোখা স্বভাব তাকে মাঝে মাঝে বিচলিত করলেও তার কাজগুলোতে বরাবরই সন্তুষ্ট থাকেন তিনি। শেহরিনকে নিয়ে খুব কনসার্ন তুমি। শি ইজ মাই সোলমেট বাবা, নট মাই শেফ। ওর বিষয়ে কনসার্ন থাকাটাই আমার মেইন কাজ। গুড। আম্মাকে ভালো করে বোঝানোর দায়িত্ব দিলাম তোমাকে। নিজেকে এক্সাম্পল হিসেবে দেখাবা, তাহলে হয়তো ভালো বুঝবে। ঠিক আছে, আমি বুঝাবো। এটা নিয়ে আর ভেবো না, ইনশাল্লাহ আসবই। আচ্ছা, ঘুমাও এখন। গুড নাইট। বিকেল 4টা, শ্যানমার ওশেন সিটি শপিং কমপ্লেক্স। গোধূলির শ্রাবণের দূরপাল্লার মেঘকে সরিয়ে সানজির প্রণয়ের সাক্ষীদাতা হিসেবে আজ হাজির হয়েছে বিশেষ দুজন অতিথি। তন্মধ্যে একজনকে সম্পর্কে অবগত না থাকলেও আরেকজনের অবগত থেকেও বেশ কুণ্ঠায় জর্জরিত, হয়তো খানিকটা লজ্জায় আসক্ত হয়ে আছে। নবপরিচিত মানুষটার সঙ্গে আজ সামনাসামনি প্রথম দেখা হবে বলে কথা। ভাবিজান, আমার চেয়ে দেখছি তুমি বেশ নার্ভাস ফিল করছো। আপু, বলুন। আমি আর তাসিন প্লে জোনে যাই। তুমি ভাইয়ার সাথে কথা বলে এসো না হয়। দেখা করবে না? আজকে না করি? সানজি সরু চোখে তাকায় শেহরিনের পানে। হাঁটা থামিয়ে দীর্ঘ শ্বাস ফেলে দু হাত কোমরে চেপে বলে, এসব উল্টাপাল্টা কথা বাদ দাও মেয়ে। আজকে তোমাদের সঙ্গে মিট করাবো জন্য ওনাকে আসতে বলেছি। উনি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন তোমাদের সঙ্গে মিট করবে বলে। ফুড কোর্টে যেতে লাগবে আর মাত্র 50 সেকেন্ড। এখন বলছেন আপনি প্লে জোনে যাবেন? ভয় লাগছে একটু। উনি কি তোমাকে বকা দিবে? শেহরিন সংকুচিত দৃষ্টি নিয়ে সানজির পানে তাকায়, মৃদু স্বরে জবাব দেয়, না। তাহলে নেতা সাহেবের বউ হয়ে আপনি এত ভীতু কেন? হ্যাঁ, ভীতু নয় আপু, আসলে একটু হেজিটেট ফিল করছি। মিট করেই দেখো একবার, সব হেজিটেট কেটে যাবে। আসো। পুপিমন্নি, ইয়ো পানি, আমরা কোথায় যাচ্ছি? চাইনিজ খাবো না? চাইনিজ খেতেই যাচ্ছি। আমি কিন্তু ক্রিস্পি চিকেন খাবো। টাকা এনেছিস সাথে? তাসিনের ডান হাতটা শেহরিনের হাতের মাঝে আবদ্ধ। বাম হাত দিয়ে সে চলার পথে পরনের জিন্স হাফ প্যান্টের পকেট হাতটাতে থাকে। টাকা খোঁজার উদ্দেশ্যে অভিযান সম্পূর্ণ করে উদ্ধার করে 2 টাকার নোট। সঙ্গে সঙ্গে মুখে ফোটে তার অদম্য হাসি। আতে টাকা। রেখে দে, আজকে বিল তুই দিবি। রুফটপের বিশাল ফুড কোর্টে এসে উপস্থিত হয় 3 জনে। বিকেলের সময়টাতে মোটামুটি ভিড় কম রয়েছে। সন্ধ্যার পর হতে জনসমাগমের আমেজ লাগবে। ফাঁকা দেখে একটা সুন্দর জায়গা সিলেক্ট করে সেখানে বসে পড়ে সানজি আর তার 2 বিশেষ অতিথি। বেবিম্যান কি আশেপাশে তাকিয়ে দেখ, তোর সমান ফুটফুটে কতগুলো সুন্দরী মেয়ে এসেছে। কোনটা পছন্দ হয় দেখে জানা। তাসিন মাথা ঘুরিয়ে উৎসুক নজরে পুরোটা চক্কর দিয়ে দেখে। অদূরের সিটে তার ক্লাসমেট আদিবাকে চোখ পড়লেও তা এড়িয়ে যায় সে। কতক্ষণ বাস বিচার করে জোরালো গলায় বলে, এটা কেউ নয়, আমার ইয়ো পানিকে পছন্দ হয়েছে শুধু। আমাকেই পছন্দ হয়েছে তোমার? তোমাকেও।
শেহরিন সানজি মুখ টিপে হাসে, পেছন ঘুরে আদিবা মেয়েটার দিকে তাকিয়ে বলে, আদিবাকে পছন্দ হয় না? হয়, কিন্তু ও তো আমার মতো বেডে মুতু করে। হুস, কে বলেছে তোকে? স্কুলে আবিদার মামনি আমার মামনিকে বলে আমি তুলে দিই। খারাপ কি? নিজে যে মতু করিস সেটা কিছু না, আদিবা করলেই দোষ। ওহো বুবুমণি, তুমি বুঝবে না, এই তো বড় হওয়ারও। চলমান খুনসুটির মাঝে ওয়েটার এসে হাজির হয়। মেনু কাটে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অবশেষে দেওয়া হয় অর্ডার। তুই যে গণহারে অর্ডার দিচ্ছিস, খেতে পারবি? পারবো, ইয়ো সানি বলেছে বেশি বেশি খেলে আমি তার মতো বড় হয়ে যাব। এত তাড়াতাড়ি বড় হয়ে কি করবি তুই? কেন, ইয়ো পানিকে বিয়ে করব? শেহরিন টেবিলে হাত রেখে হালকা কপাল চাপড়ায়, শান্ত কণ্ঠে বলে, বিয়ে তো একবার করতে হয়, হ্যাঁ, একবার করতে হয়। 2 বার করলে কি হবে? 2 বার করলে সবাই পচা বলবে, বকা দেবে। তাসিন গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহরিনের কথা শ্রবণ করে, অতঃপর কিছু একটা ভেবে বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, দুহাত মুষ্টিবদ্ধ করে দুদিকে সরিয়ে প্রফুল্ল গলায় বলে, তাহলে আমি 2 বার বিয়ে না করে অনেকবার বিয়ে করব। অনেকবার বিয়ে করলে তো কেউ কথা বলবে না, বকাও দিবে না, তাই না? ইয়ে। অখণ্ড যুক্তি যার নেই কোনো ব্যাখ্যা। দু প্রান্তে বসা দুই রমণীর প্রগাঢ় চিত্তে হতাশার নিঃশ্বাস ফেলে। তাদের বোঝানোর সব ধাপ পার হয়ে গিয়েছে, আর কিছু বলার নেই। এখন একমাত্র উপায় নেতা সাহেব, শুধুমাত্র তার ট্রিটমেন্টেই এই বান্দা সোজা হবে, নয়তো সব পথ অন্ধকার। থাক, বাদ দাও, ওকে এসব বুঝিয়ে কিছুই হবে না। তাই তো দেখছি, কিন্তু তোমার সে এখনো আসছে না কেন আপু? এসে গিয়েছে প্রায়। কে এসেছে পুপিমণি? নতুন একটা আঙ্কেল আসছে তোর বাবা। নতুন আঙ্কেল? হুম। পুরাতন আঙ্কেল কেন আসছে না? এই বেটা চুপ, খালি আজে বাজে বকা। যা তোর ফ্রেন্ডের সাথে মিট করে আয়। যাবে না? আমার ক্ষুধা লেগেছে পুপিমণি। শেহরিন তাসিনকে টেনে নিয়ে নিজের কোলে বসায়, ফর্সা গালে আদুরে চুমু দিয়ে চুলে আলতো হাত নেড়ে দিয়ে বলে, আহারে, ক্ষুধা পেয়েছে তোমার? এই তো ওরা খাবার দিয়ে যাবে এক্ষুনি, একটু ওয়েট করি। তাসিন শেহরিনের হাতের পরিহিত গোল্ডেন স্টাপের ঘড়িটার ডায়ালে আঙ্গুল দিয়ে খুটখুট করতে থাকে। ঘড়ির কাঁটাগুলো চলমান ক্রিয়ায় তার পূর্ণ মনোযোগ। একটা কাঁটা স্থির হয়ে আছে তো আছেই, আরেকটা জোর গতিতে ছুটছে। ইয়ো পানি, এটা শুধু দাপাচ্ছে কেন? শেহরিন ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে নজর দেয়, হেসে বলে, কারণ এটা হচ্ছে তাসিন। তাসিন তো সবসময় এমন করে লাফায়। আমি? হ্যাঁ তুমি। তাহলে এটা তুমি সব সময় চুপ হয়ে থেকো। আচ্ছা, এটা আমি। সানজি ফোন হতে দৃষ্টি তুলে পিছু ঘুরে তাকায়। অবশেষে যার জন্য অপেক্ষার সময় গুনে চলছিল সেই কাঙ্ক্ষিত ব্যক্তি এসে ধরা দেয়। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরিহিত মানবটি তাকে দেখা মাত্র হালকাভাবে হাত নেড়ে অভিধাবন জানায়। ধীর পায়ে এগিয়ে আসে তাদের টেবিলের কাছে। হ্যালো এভরিবডি। শেহরিন তাসিন একযোগে মাথা তুলে তাকায় পুরুষালী কণ্ঠস্বর পেয়ে। সামনে দাঁড়ানো মানবটাকে দেখা মাত্র কিছুটা অপ্রস্তুত হয়ে উঠতেই সানজি ধীর কণ্ঠে বলে, মোহিত। শেহরিন অল্প বিস্তর হেসে জবাব দেয়। হ্যালো। গলাকার টেবিলে মোহিত চেয়ার টেনে বসে সানজির পাশে। এতক্ষণ উৎফুল্ল মেজাজে থাকা রমণীর প্রিয় মানুষ আসাতে হুট করে কিছুটা দমে যায়। পরিচয় পর্ব সারতে লাজুক কণ্ঠে বলে, সান্নিধ্য ভাইয়ার ওয়াইফ। তুমি শেহরিন? সরি নাম ধরে বললাম, বয়সে অনেক ছোট হবে। জি, সমস্যা নেই ভাইয়া। আর এটা নিশ্চয়ই তাসিন। হ্যাঁ। তুমি নতুন আঙ্কেল? মোহিত এক নজর সানজির পানে তাকায়, তাসিনের কথা বুঝতে না পেরে। সানজি ঠোঁট চেপে হেসে বলে, আপনাকে নতুন আঙ্কেল বলে পরিচয় করিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মোহিত বিস্তর হেসে তাসিনের দিকে হাত বাড়ায় হ্যান্ডশেকের জন্য, হাসি মুখে বলে, হ্যাঁ, আমি তোমার নতুন আঙ্কেল। তাসিন বাড়ানো হাতে হাত রেখে হ্যান্ডশেক করে, কপাল ভাঁজ করে বলে, তাহলে পুরাতন আঙ্কেলকে জানো তুমি? পুরাতন আঙ্কেল? হুম। পুরাতন আঙ্কেল যে কে? ওর কথা ধরবেন না প্লিজ। রাজ্যের উদ্ভট কথা শুধু ওর মুখ দিয়ে বের হয়। যাই হোক, আপনার এত সময় লাগলো কেন আসতে? সরি, একটু আটকে গিয়েছিলাম কাজে। শেহরিন তার সূক্ষ্ম নজরে সানজি আর মোহিতকে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ করে যায়। সুন্দর মানিয়েছে দুজনকে, যেমনটা ভেবেছিল সেরকমটা নয় ভেবে ভালো লাগছে।
আশা পথে সানজিদ জানিয়েছিল মুহিত বেশ ওপেন মাইন্ডেড, সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে, কথাবার্তায় একদম অল্প সময়ের মাঝে পরিচিত করে তুলে নিজেকে। আর এতেই শেহরিন একটু ঘাবড়ে যায়। অতিরিক্ত ফ্রি মাইন্ডের তার পছন্দ নয়, তাও সেটা প্রথম সাক্ষাতেই। স্বল্প সময়ে পরিচিত হয়ে গায়ে পড়া বা লাগামহীন কথাবার্তা শুনতে সে অভ্যস্ত নয়। মনে মনে ভেবেছিল হয়তো মুহিতও এমন ধরনের হবে, সেই জন্যই সে একটু হেজিটেট ফিল করছিল সাক্ষাৎ নিয়ে। তবে এখন ধারণাটা মোটামুটি কেটে গিয়েছে, কথাবার্তায় বা দৃষ্টিতে শালীনতা রয়েছে বেশ। আচ্ছা, আমরা নিজেদের কথা রাখি। এই যে আমার অতি আদুরে ভাবিজানের সঙ্গে আলাপচারিতা সম্পন্ন করুন। সে তো আসতেই চাচ্ছিল না। ভাবিজান, বয়সে ছোট কিন্তু সম্পর্কে তো বড়। তাহলে তো আমাকেও ভাবিজান বলে ডাকতে হবে। অবশ্য নাম ধরে ডাকার চাইতে ভাবিজান ডাকা বেশি স্মৃতিমধুর, এটাই লক করি তাহলে। শেহরিন বুঝতে পারে না কি প্রত্যুত্তর দিবে। নিজেকে একটু হালকা করার চেষ্টা করে সে, মুখে ক্ষীণ হাসি রেখে তার স্বভাবসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা। ভাবিজান, কাইন্ডলি আমাকে একটা হেল্প করুন। জি। মোহিত সানজির দিকে তাকিয়ে বলে, ওনাকে একটু বিয়ের বিষয়টাতে রাজি করান প্লিজ। আমি বলতে বলতে ক্লান্ত। আবার? আচ্ছা, আপনার কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? সারাক্ষণ শুধু এই কথা চোখে বেড়াচ্ছেন। দেখেছেন ভাবিজান, বিয়ের কথা বলা কি অন্যায়? বিয়ে? তাসিন নিজ মনে খেলা ছেড়ে চক্ষু মেলে তাকায়, অবাক গলায় জিজ্ঞেস করে, হবিমণি, তুমিও বিয়ে করবে? না বাবা, তোর এই নতুন আঙ্কেল বিয়ে করবে। কাকে বিয়ে করবে? মোহিত অপকটের সঙ্গে সঙ্গে জবাব দেয়। তোমার ফুফুমণিকে। তাসিন খানিক সেকেন্ড নীরব থেকে পুরো বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, অতঃপর নীরস স্বরে বলে, যাকে কুতি বিয়ে করলো তোমরা, কিন্তু আমার ইয়ো পানির দিকে কেউ তাকাবে না। এমনি ইয়ো টানি তাকে বিয়ে করে ফেলেছে, আর কাউকে বিয়ে করতে দেওয়া যাবে না। বুঝতে পেরে তো? পেরেছি। তাসিন বাবা, তুই মুখটা বন্ধ করে গেম খেল, আয়। তোমার ফোনটা দাও তাহলে। বেবি মানকিটার এলোমেলো কথা এড়াতে সানজি ফোন বের করে দেয় তাকে। শেহরিনের কোল হতে নেমে সে পাশের চেয়ারটায় দু পা ছড়িয়ে আরামে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে। আপাতত সময়ের জন্য ক্যাসেটটা বন্ধ করতে পেরে সানজি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে শেহরিনও কিছুটা সময়ের ব্যবধানে খাপ খাইয়ে নেয় সবার মাঝে। মুইদের বলা কথায় ফিরে গিয়ে সরল কণ্ঠে বলে, অন্যায় নয়, তবে আপনারা কি দুজন দুজনকে পর্যাপ্ত চিনেছেন বা জেনেছেন? আমার দিকে কোনো সমস্যা নেই ভাবিজান। আমি যতটুকু চিনেছি ততটুকুই পুরো জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। কিন্তু ম্যাডামের হয়তো এখনো অনেক পুরোপুরি চেনা হয়নি, অপরিচিতের রয়ে গেলাম। মোটেও নয়, আমি কি তাই বলেছি নাকি? তাহলে দয়া করছেন না কেন? আপনার সাথে আমার যে রিলেশন, এটা একমাত্র ভাবিজান ছাড়া পরিবারের আর কেউ জানে না। এখন আমি কি তাদের গিয়ে হুট করে বলতে পারবো পাত্র রেডি, বিয়ে করতে চাই? আমার যে দুই ভাই, তাদের তো আপনি চিনেন না। বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনাকে 1 সেকেন্ডের মাঝে পাতাল ফুঁড়ে বের করে নিয়ে আসবে। তাহলে তো আরো ভালো, সামনাসামনি একদম সাক্ষাৎ হয়ে গেল। সানজির দাঁতে দাঁত পিষে বলে, এত কনফিডেন্স পাচ্ছেন কিভাবে? এমপি সাহেবকে দেখে। সরি ভাবিজান, কিছু মনে করিবেন না, একটু ওপেনলি কথাটা বলেছি। আপনার আর আপনার এমপি সাহেবের প্রেমের গল্প উনি আমাকে শুনিয়েছে। ইভেন এমপি সাহেব আপনার জন্য কতটা ডিফারেন্ট ছিল সেটাও বলেছে। প্রেম সেম হতে না হতে আপনাকে একদম নিজের করে নিয়ে ফেললো। বলুন, এটা দেখে কি আমার এম্পায়ার হওয়া উচিত? শেহরিন ক্ষীণ দৃষ্টিতে সানজির দিকে তাকায়। মুখরেখায় তার হালকা লাজের ভার এসে জমে। তার নেতা সাহেব তো হিতে বিপরীতে চলা এক মানব, তাকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই প্রশ্নের উত্তর এখন সে কি দিবে? সংকটপূর্ণ এই পরিবেশে হাজির হয়ে যায় ওয়েটার, হাতে খাবারের প্লেট। একে একে সার্ভ করে দিয়ে যায় নানান রকম চাইনিজ আইটেম, আর এতেই হাফ ছেড়ে বাঁচে নাজুক কায়া। তাসিনের জন্য প্লেট নিয়ে সে খাবার তুলতে ব্যস্ত হয়ে পড়ে। শুনুন, ভাবিজানকে বলে লাভ নেই, এত উতলা হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, 1 বছর হতে চললো। ওহ, তার মানে আজকে ভাবিজানের সঙ্গে মিট করার এটাই ছিল আপনার মেইন উদ্দেশ্য? মোহিত সানজির খাবার সার্ভ করে দিয়ে হাসতে হাসতে বলে,
বলতে পারেন ভাবিজান মতামত শোনার অপেক্ষায় আছি। পজিটিভ সাইন পেলেই আপনার বাসায় গিয়ে হানা দিব। ভাইয়া, আমার মতামতের উপর দয়া করে ডিপেন্ড করবেন না প্লিজ। আমিও আপনার মতো নতুন সদস্য, তার চেয়ে বরং বড় ভাইয়াকে বলতে পারেন। ভাইয়া ঠান্ডা মাথার মানুষ। আই থিংক আপনার জন্য উনিই বেটার। এমপি সাহেব, শুধু শুধু আগুনে ঘি ঢালার কি প্রয়োজন? ওনাকে সময় মতো জানালেই হবে। আচ্ছা আপনার কথা গ্রাহ্য করিলাম, তবে প্লিজ ভাবিজান এই ম্যাডামকে একটু বোঝান। বিয়ে বিষয়াদি নিয়ে আলাপচারিতায় কেটে যায় অনেকটা সময়। সেই সাথে চলতে থাকে খাওয়া দাওয়া, নানান গল্প গুজব। গোধূলির আকাশে এখন সন্ধ্যার আধার জমতে শুরু করেছে। ধীরে ধীরে চারিদিকে বাড়তে থাকে জনসমাগমের অস্তিত্ব। ভেসে আসতে থাকে গমগমে কথাবার্তা আর হালকা মিউজিকের সুরেলা শব্দ। সুখ নিবাস হতে এসেছে ফোন। সানজি রিসিভ করা মাত্র ওপাশ হতে মিসেস নাজনীন কড়া গলায় বলে ওঠেন, বেরিয়েছো 3টার দিকে, এখন বাজে 6টা। বাসায় আসার পথ কি ভুলে গিয়েছো? মায়ের করা ধমক খেয়ে সানজি থতমত খায়। নরম গলায় বলে, এই তো আসছি। আমার যেন দ্বিতীয়বার ফোন করতে না হয়। আচ্ছা। আজকের মতো পরিচয় পর্ব, সাক্ষাৎ সহ বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা শেষ হয়। মুইদের হতে বিদায় বার্তা নিয়ে শেহরিন তাসিনকে নিয়ে উঠে পড়ে। সানজি নিজেও আর ব্যক্তিগতভাবে সময় নেয় না মুইদের সঙ্গে আলাদাভাবে কথা বলার। একই সঙ্গে পা বাড়ায় প্রস্থানের উদ্দেশ্যে। আসলেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কথা আড্ডার মাঝে। ফলস্বরূপ মা জননী গিয়েছে ক্ষেপে। আর দেরি করা যাবে না মোটেও। পার্কিং লট হতে গাড়ি ওঠা মাত্রই তাসিন কপাল চাপড়ে বলে, ওহো ইয়ো পানি, তোমাকে তো একটু টপিং করে দেওয়া হলো না? শপিং? হ্যাঁ, বাবা তো মামুনিকে নিয়ে এতেতে এখানে অনেক টপিং করিয়ে দেয়। তোর এটা নিয়ে ভাবতে হবে না। ইয়ো পানির শপিং করিয়ে দেওয়ার জন্য ইয়ো সানি রয়েছে। বাসায় চল আগে। আমি একটুকু টপিং করে দিব না। কত টাকা আছে তোর কাছে? তাসিন একটু বাঁকা হয়ে তার প্যান্টের বাম পকেট হতে 2 টাকার চকচকে নোটটা বের করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, এই যে 2 টাকা বাবা দিয়েছে। শেহরিন সানজি 2 টাকার নোটটা দেখা মাত্র খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়া দেখে বেবি মানকি মুখ ভারী করে চোখ পাকিয়ে বলে, হাসতে কেন তোমরা? এত টাকা নিয়ে চলিস কিভাবে বেবিমান? কি ভয় করে না? চোর দেখলে তো নিয়ে যাবে। 2 টাকা? আল্লাহ! এই জন্য তো পকেটে লুকিয়ে রাখি। 2 টাকা দিয়ে ইয়ো পানিকে কি কিনে দিবে তুই? ইয়ো পানি যেটা কিনতে তাই। শেহরিন আদুরে কণ্ঠে তাসিনের কাঁধ জড়িয়ে ধরে বলে, তোমার কিছু কিনে দিতে হবে না বাবা। তুমি যে বলেছো এটাই তোমার ইয়ো পানি অনেক খুশি হয়েছে। তুমি এই টাকাটা তোমার কাছে যত্নে রেখে দিও, ঠিক আছে? তাহলে হাসলে কেন তোমরা? এমনি একটুখানি হেসেছি, আর হাসবো না, সরি। তাসিন 2 টাকার নোটটার দিকে মনোনিবেশ করে। হরিণটা দেখে তার মনে বেশ কৌতূহল জাগে। নিজ মনের ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে সেদিক তাকিয়ে। ভাবিজান, এবার বলো কেমন দেখলে? লাইফ পার্টনার হিসাবে কি ঠিক আছে? শেহরিন সানজির দিকে গাঢ় নজর দেয়, শান্ত কণ্ঠে বলে, দেখার কথা বললে বলবো, ঠিক আছে। আমার কাছে তোমাদের দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে, মানিয়েছে বেশ। কিন্তু লাইফ পার্টনার হিসেবে কেমন, সেটা নিয়ে কোনো কথা বলার রাইট আমার নেই। এটা শুধুমাত্র তুমি ভালো বুঝতে পারবে আপু। কয়েক ঘন্টার আলাপনে গোটা মানুষটাকে অবজার্ভ করে তাকে নিয়ে মতামত দেওয়াটা ঠিক নয়। তোমার কাছে কি মনে হয় লাইফ পার্টনার হিসেবে সে ঠিক আছে তোমার জন্য? আমি এখনো পর্যন্ত ওর ভিতরে সেরকম নেগেটিভই পাইনি। 1 বছরের পরিচয় আমাদের। এর মধ্যে সেদিন ফার্স্ট মিট হয়েছে, আর আজকে হলো সেকেন্ড মিট। এর আগে শুধু ফোনে কথাবার্তার মাঝে সীমিত ছিল। যতদূর চিনেছি জেনেছি আমার পজিটিভই লাগছে। ভাইয়াও এমপি সাহেবের মতো বিয়ে করতে ব্যাপক ইচ্ছুক। গত 2 মাস হলো সে বিয়ে নিয়ে পড়েছে। এর মাঝে তোমাদের পরিণতি দেখে এখন দ্বিগুণ জোরাজোরি চেপেছে। ভাইয়ার ফ্যামিলি জানে? হ্যাঁ, আন্টি আঙ্কেল জানে। এমনকি আন্টির সঙ্গে আমার কথাও হয়েছে একদিন। ওরে বাবা, তাহলে তো ওদিকটা একদম ক্লিয়ার। মোটামুটি বলা চলে। ওরে বাবা, তাহলে তো ওদিকটা একদম ক্লিয়ার। আচ্ছা, আগে তো দেখতাম লং টাইম রিলেশন করে সবাই বিয়ের দিকে ধাবিত হতো।
এখন দেখছি রিলেশন যেন তেন বিয়ের দিকটায় সবাই ফোকাস করছে বেশি। হতে পারে, জেনারেশন চেঞ্জেবল। হতেও পারে, আবার ব্যক্তি বিশেষ কিংবা পরিস্থিতি ভেদেও হতে পারে, যাদের যেমনটা ইচ্ছে। কিন্তু আমি ভাবছি বাসায় কিভাবে বলবো। আম্মা তো শুনেই বকা দেওয়া শুরু করবে শিওর। তোমার স্বামীর কথা বাদই দিলাম, সে শোনা মাত্র বলবে বিয়ে ক্যান্সেল। সেদিন ভ্রু কুচকায় সানজির কথায়, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে,